যেটা নিয়ে ইন্টারেস্টেড যে প্যারানর্মাল ঘটনা বা এই ধরনের কিছু, তো ব্রাহ্মণবাড়িয়ার এটা একটা গ্রামের, আমি যে গ্রামে গিয়েছি সেটা রসুলপুর, এর থেকে আরো 2-3টা গ্রাম পরে। আচ্ছা, সেখানে যাওয়ার পর তাদের ফ্যামিলি অ্যালবাম থেকে ছবিটা দেখি এবং এরপরে আমি ঘটনাটা জানতে পারি। এবং ছবিটা আপনি তুলে নিয়ে আসেন? হ্যাঁ, ছবিটা আমি তুলে। ওকে, ফাইন। ছবিতে আমরা কি দেখছি এটা একটু আমাকে বলেন, তারপর যদি কেউ চায় তাহলে আমরা ছবি আপ করে দেব। ছবিতে হচ্ছে পাশে একজন বয়স্ক হুজুর টাইপ একজন বসে আছেন, যিনি এই ঘটনার সাক্ষী, এবং আপনার একটা জায়নামাজের উপর আপনার একজন মেয়ে, আমরা দেখতে পাচ্ছি একজন মেয়ে, বা তার হাতগুলো দেখলে বোঝা যাবে সে খুব সিক বা এরকম কেউ, সাদা শাড়ি পরা। আসলে সে একজন নতুন বউ এবং তার মাথার উপরে আছে একটা লাল শাড়ি। ওকে, ফাইন, আমরা এখন ঘটনায় চলে যাই। জি, ঘটনাটা আমি লাস্ট নভেম্বর ব্রাহ্মণবাড়িয়া গিয়েছিলাম বেড়াতে, আমাদের ডিস্টেন্স রিলেটিভ। তো এখানে যাওয়ার পর কথায় কথায় এরকম প্যারানর্মাল ঘটনা অনেক কিছু নিয়ে আসে। তো দাদু আমার এক সময় বলেন যে তুমি সত্যি এরকম কিছু দেখতে চাইলে তো আমার সাথে চলো, এক জায়গায় যাই। তো ঠিক আছে, তো দাদুর সাথে গেলাম আমি ওই বাসায়, একটা ওনাদের গ্রাম থেকে 2-1টা গ্রাম পরে। তো যাওয়ার পর সেই বাসায় একটা বাসা, মানে বাসাটা এরকম 2তলা একটা বাড়ি, আজ থেকে আরো 20-30 বছর বা এরও আগে যদি হয়ে থাকে, বাড়িটা বোঝা যাচ্ছে একটা সময় হয়তো জৌলুস ছিল, লোকে ভরপুর ছিল। এখন সেভাবে লোকজন নাই খুব একটা। 2তলা একটা বাড়ি, পাশে ছোট 2টো ঘর, 1তলা ফাঁকা, 1তলা ছোট 2টো ঘর পাশে। তো আমরা দাঁড়ানোর পরে ভেতর থেকে ওদের দাদু কিছু একজন বললেন, বলার পর ওদের একজন পুরনো কাজের লোক এসে আমাদের পাশের রুমটা পাশে 2টো রুম আছে খুলে দিল। খুলে দেওয়ার পর আমি ঢুকলাম। তো ঢুকেই আমি প্রচন্ড ডিসঅ্যাপয়েন্টেড, যে আমি বললো দাদু যে রুমটা ভালো করে দেখো, কিছুই দেখার নেই। তো আমি ভেবেছিলাম হয়তো প্যারানর্মাল ঘটনা বলতে আমরা কোনো মাজার বা এই ধরনের কোনো সিম্বলাইজ কিছু পাবো, কিন্তু কিছুই না, শুধু একটা সাধারণ একটা ঘর। যে ঘরটা ছবি দিয়েছে সেটা আরো 20-30 বছর আগে, এই ঘরটাই আরো 20-30 বছর পরে যে অবস্থায় থাকবে। কিছু ভাঙাচোরা চেয়ার, একটা সোফা, মানে সবকিছুই ভাঙাচোরা, এলোমেলো একটা নোংরা ঘর, অনেক বছর ইউজ না হলে যা হয়। তো আমি বেরোয় আসলাম, আর কোনো কথা বলি না। তো সে বাসায় আমাদের সেদিন দুপুরের খাওয়ার অ্যারেঞ্জ করে বসলাম। বসার পর তাদের সেই বাসার লাস্ট যিনি কর্তা আছেন, বয়স্ক ভদ্রলোক, উনি আসলেন। আসার পর কথা বললাম, সালাম দিলাম। তো আমি বললো যে রুমটা কি আপনি দেখেছেন? তো আমাদের পরিচয় জেনে বললো যে হ্যাঁ, আমরা ঢাকা থেকে এসেছি, চেনে উনি আমাদের। তো দাদুর সাথে কথা বলার পর তো আমি তখন বললাম যে আসলে আমি ভাবি নাই যে শুধু একটা ঘর, একটা অ্যাবান্ডেন্ট রুম দেখতে আমি আসবো। তো উনি আমার বললেন, বাবা সবকিছু কি চোখে দেখে বোঝা যায়? তো তখন অ্যাজ কিউরিয়াসিটি, খাওয়া দাওয়ার পর ওনাদের ফ্যামিলি অ্যালবামটা নিল, ছবিটা দেখালো। ছবিটা আমি ফার্স্টে দেখলাম, রুমটাই তো আমি দেখে এসেছি। তো ঘটনাটা উনি আমায় বললো যে ওনার যে বাবার ভাই, ওনার চাচাতো দাদা বা এরকম কিছু হবে, তার ঘরে ছেলে মেয়ে হচ্ছিল না, এবং তাদের ফ্যামিলিতে বাচ্চা কাচ্চার প্রবলেম ছিল, বাচ্চা কাচ্চা হচ্ছিল না, এবং তাদের পূর্বপুরুষ ছিল আপনার জমিদার বা এ ধরনের শাসন ছিল তাদের। তো তিনি এই বাড়িটা করেন, তার যে দাদার গল্পটা। তো তার অনেক বছর পর একটা ছেলে হয়। তো ছেলেটাকে তারা নিয়ত করে যে মাদ্রাসায় পড়াবে, এন্ড হি ওয়াজ অ্যাজ এ প্রিন্স। তো তাকে মাদ্রাসায় পড়ায়, সবকিছুই চলতে থাকে। তো তার একদিন দেখে ছোটবেলা থেকে ছেলেটা সবসময় না, কিছু কিছু সময় কারোর সাথে কথা বলে। তো এটা অন্য ধরে নেয় যে এটা হয়তো বা তার কোনো প্লেমেট বা বাচ্চাদের এরকম থাকে। হ্যাঁ, ওইটা নিয়ে তাদের কোনো আদিক্ষেতা বা মাথা ব্যথা নেই। এবং যদিও এটা অনেক আগের ঘটনা, এরপরও তারা ওই রকম ফ্যামিলি ছিল না যে ঝাড়ফুঁক, পীর দরবেশ, এরকম চিন্তা ভাবনা তাদের ছিল না। মোটামুটি আপগ্রেড একটা ফ্যামিলি ছিল। তো যাই হোক, ছেলেটা প্রায় যখন তার বয়স 25-26 হয়, তো বাসা থেকে তাদের একটা সিদ্ধান্ত নেওয়া হয় যে ছেলেটাকে এবার বিয়ে দিবে। তো বিয়ে দিবে, তো তারা বিভিন্ন জায়গায় মেয়েটে দেখে, বিয়ের প্রোগ্রাম ঠিক হয়। তখনই প্রবলেমটা তারা প্রথম দেখে যে প্রথমে হয়তো ছেলেটা অসুস্থ হয়ে যাচ্ছে, ছোটখাটো না, সিভিয়ার। যেদিন গায়ে হলুদ হচ্ছে বা প্রোগ্রাম হচ্ছে, নাক মুখ দিয়ে রক্ত চলে আসছে, হয়তো বা তার হাত ভেঙে যাচ্ছে, বড় ধরনের সমস্যা। এবং সেগুলো যখন ডক্টর বা কবিরাজ এই ধরনের যেটাই যাচ্ছে, কোনো আলটিমেট কোনো প্রবলেম পাচ্ছে না, বিয়েটা ভেঙে যাচ্ছে। এরপরে যখন আবার তারা সেই মেয়েদের বাড়িতে যাচ্ছে, তখন কিন্তু একটা প্রবলেম হলে ভাইয়া আর কেউ আগাতে চায় না, যেগুলো ভেঙে যায়। তো এইভাবে করতে করতে একটা সময়, বেশ আগের ঘটনা, এটা প্রায় 30-40 বছর হবে। সেটাই। তো এরপরে হচ্ছে আপনার যেই
তারপর প্রথমে তো ছেলেটার দিক থেকে প্রবলেমগুলো হতে থাকে, সে ফিজিক্যালি ইনজুর হতে থাকে, কিন্তু এক অ্যাক্সিডেন্টে মারা যায়। ছবিটা কিন্তু থেকে গেছে, তাদের অ্যালবামে থেকে গেছে। তার মানে তারও ক্ষতি হয় কোনো না কোনো ভাবে। হ্যাঁ, ছবি সেখানে, কারণ সে জিনিসটা বিলিভ করতো না এবং বিলিভ করার মতো এখানে কোনো ঘটনাও হয় নাই। কিন্তু সবগুলো ঘটনা অ্যাডজাস্ট করলে শেষে যখন আমি জানলাম যে এই হচ্ছে এই ছবির সারাংশ, এবং এই কারণে ছবিটাও দেখানো হয়, ঘরটাও দেখানো হয়। আচ্ছা, এটাই ছিল ঘটনা। ওকে। এবং মেয়েটাও হ্যাঁ, মেয়েটাও ফার্স্টে হাজবেন্ডটাকেই ক্ষতিটা হয়, যেহেতু তার তাবিজটা হয়তো কোনোভাবে, আমি জানি না তাবিজ কবজের অ্যাক্টিভেশন কতটা আছে, বাট ঘটনাটা যেভাবেই শুনেছি সেভাবে বলেছেন আপনি। থ্যাংক ইউ ভেরি মাচ। কোনো কথা না বলে আমরা যেটা করি, আগে একটা বিরতি নিয়ে আসি এবং তারপরে আবারও ফিরে আসছি। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউনড টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি উইথ গ্রামীণফোন। Right, the night comes alive with গ্রামীণফোন। শুনছেন সবসময় রেডিও ফুর্তি 8.0 FM। আমি রাসেল আসির সাথে, আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। এবং একটু আগে পাপড়ি আপু অনেকদিন পর আজকে আমাদের এখানে আসলেন এবং আমরা অনেকদিন ধরেই চাচ্ছিলাম যে উনি আসুন। তো আমরা লাস্ট 2 উইকে যখন আমরা বলছিলাম যে পুরনোদের আমরা আবারও চাই, তার মধ্যে উনি সাড়া দিয়েছেন and তিনি এসছেন আমাদের এখানে, and thank you very much for coming। এবং আমাদেরকে এখানে দেখতে পাচ্ছি যে অনেকেই ওনার সম্পর্কে যেটা লিখছেন, যে ঘটনা শোনার পরেই অনেকেরই মানে বেশিরভাগই যে শুনেই ভয় লাগছে। অনেকেই বলছেন, আচ্ছা আমি কিছু ঘটনা, কিছু SMS পড়েও ফেলবো ইনশাল্লাহ। সেকেন্ড স্টোরি ওয়াজ অসম, এটা লিখেছেন সবুজ। এছাড়াও ইমন আমাদেরকে লিখেছেন সেকেন্ড স্টোরিটা অনেক ভালো লেগেছে। অঙ্কন আমাদেরকে লিখেছেন খুলনা থেকে ভয় লাগছে। সুমন খুলনা থেকে লিখেছেন। এছাড়া আমাদেরকে দেখতে পাচ্ছি তাসনিয়া ময়মনসিংহ থেকে লিখেছেন। এছাড়াও আমাদেরকে দেখতে পাচ্ছি তারিন সেকেন্ড স্টোরিটা ভালো লেগেছে লিখেছেন ময়মনসিংহ থেকে। আরিশা লিখেছেন সেকেন্ড স্টোরিটা চরম। আমাদেরকে সাইফুল আফরা মৃদু হলি ক্রিসেন্ট স্কুল বনশ্রী থেকে আমাদের সাথে আছেন। আমাদের সাথে রাজন রয়েছেন দুর্গাপুর থেকে। আমাদেরকে অনামিকা আছেন আমার সাথে ফরিদপুর থেকে। ইব্রাহিম হোসেন ধানমন্ডি থেকে, তিনিও সেকেন্ড স্টোরি অনেক প্রশংসা করেছেন। SH আবরার আমাদেরকে আবার লিখেছে পাপড়ি আপুর স্টোরিটা নাইস ছিল। কাশফিয়া আমাদেরকে লিখেছেন দিনার ভাই এবং পাপড়ি আপুর ঘটনাটা ডিফারেন্ট ছিল এবং স্কেরি ছিল অনেক। অভিজিৎ আমাদেরকে লিখেছেন, অভিজিৎ ভট্টাচার্য ময়মনসিংহ থেকে। অ্যাডভোকেট মামুন আমাদেরকে লিখেছেন মতিয়াখালী খুলনা থেকে। এছাড়াও মেঘলা আমাদেরকে লিখেছেন দারুণ মজা পাচ্ছি খুলনা থেকে। আনোয়ার এবং তার ওয়াইফ আফরিন আমাদেরকে লিখেছেন। এছাড়াও আমাদেরকে দেখতে পাচ্ছি অনেক মল্লিক লিখেছেন স্টোরিগুলো খুব ভালো লাগছে সৈয়দপুর থেকে। নাহিন আমাদেরকে লিখেছেন। এছাড়াও আমাদের ফেসবুকের পেজে আমি দেখতে পাচ্ছি যে জোস লিখেছেন রুবায়ান মুশফিক। এছাড়াও দেখতে পাচ্ছি নোমান চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন, পিকচার আপলোড করতে বলেছেন। শোভন হোসেন অনিক আমাদের সাথে রয়েছেন, তিনিও ছবিটা দেখতে চান। নবীন আমাদের সাথে রয়েছেন ফাহিম আহমেদ সহ আরো অনেকে ফেসবুকে। এবং আমি দেখতে পাচ্ছি যে সেকেন্ড স্টোরিটা অসম ছিল লিখেছেন দেখতে পাচ্ছি মেহেদি। এবং আমাদেরকে ফেসবুকে তিনি রেডিও ফুর্তি যে ফেসবুক পেজটা রয়েছে সেখানে তিনি লিখেছেন। মাহবুব জুয়েল আমাদের সাথে রয়েছেন। এছাড়া আমার সাথে রয়েছেন দেখতে পাচ্ছি ঈশান, তিনিও ছবি দেখতে চেয়েছেন। রেডিও ফুর্তির পেজ থেকে পড়ছি আমি। এছাড়াও আমি এখানে দেখতে পাচ্ছি সজীব রাজ আমাদের সাথে রয়েছেন। আমার সাথে রয়েছেন MD বুলবুল, আমাদের সাথে বিপুল জামান সহ আরো অনেকে আমাদের সাথে এখানে রয়েছেন। আপনি যদি আমাদের SMS করতে চান মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বার। আমাদের যদি ইমেল করতে চান, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm which is BHWTFM@radiofurt.fm। এই অ্যাড্রেসটা মনে রাখা ইজ ভেরি ইম্পর্টেন্ট বিকজ উইদাউট ইউর স্টোরিজ আমাদের ভূত এফএম আসলে সামনে চলাটা সম্ভব না। সো আপনাদের ঘটনা চাই এবং আপনারা পার্টিসিপেট করবেন আমাদের এখানে স্টুডিওতে এসে লাইভ আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করবেন অডিয়েন্সের সাথে, এটা আমরা চাই। অ্যান্ড সেজন্য দেরি না করে এখনই আপনার ঘটনাটি লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। আর যারা আমাদেরকে ফেসবুকে আমাদের সাথে কানেক্টেড থাকতে চান চলে যান www.facebook.com/radio.furti and www.facebook.com/bhutfm.russell। একটা ইমেল পড়বো এবং এই ইমেলটা আমাদের পাঠিয়েছেন আমাদের একজন লিসেনার, অফকোর্স একজন লিসেনার, এবং তিনি যেভাবে লিখেছেন সেভাবেই পড়ছি। যেহেতু টানা শুনবো, একটা ছোট্ট বিরতি নিয়ে আসি, বিরতির পরে আবারও ফিরে আসছি। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন।
Stay tuned, Radio Furti, and don't stop the Furti. Furti live with Grameenphone. That's right. The night comes alive with the Grameenphone. শুনছেন সবসময় রেডিও ফুর্তি 8.0 FM। আমি রাস্তালাচির সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি এবং ফেসবুকে www.facebook.com/radio.furti সেখানে আমি দেখতে পাচ্ছি যে অনেকেই আমাদের এখানে লিখছেন এবং আপনারা আমাদের সাথে আছেন ওয়েটিং। আচ্ছা, দিনার ভাই স্টোরির জন্য ওয়েট করছেন তুর্য, একটু পরে দিনার তার ঘটনা বলবেন। ফয়সাল আমাদের সাথে রয়েছেন, ভূত এফএম তার কাছে অনেক ভালো লাগছে সেটা তিনি লিখছেন ফেসবুকে। শাহজাল হোসেন জুয়েল আমাদের লিখছেন সেকেন্ড এবং থার্ড স্টোরিটা খুবই ভালো ছিল। জাস্টিন জিএস আমাদের লিখেছেন যে সেকেন্ড এবং থার্ড স্টোরিটা অনেক ভয়ের। ভ্রমণ বিলাসী আমাদের লিখেছেন অনেক ভয় লাগছে, প্রতিটা ঘটনাই ভালো লাগছে তার কাছে। এছাড়া আমাদেরকে দেখতে পাচ্ছি সুশান্ত দাস আমাদের লিখছেন ভূত এফএম শোনার মজাই আলাদা। এছাড়া আমাদেরকে রায়হান লিখেছেন থার্ড স্টোরিটা অস্থির ছিল। MH রাজ আমাদেরকে লিখেছেন এবং তিনি না পড়লে জীবনে কমেন্ট করবেন না। যাই হোক, অনেকে কমেন্ট পড়তে পারি না, কিন্তু এরকম কথা খুব কমই শুনি, আমরা অনেক লাকি। তানভীর ইসলাম বাপ্পি আমাদের লিখেছেন দারুণ ছিল ভাইয়া ছবিটা। আচ্ছা, দারুণ ছিল ভাইয়া। ওকে, সন্ধ্যা আমাদের সাথে আছেন, আমাদের সাথে রয়েছেন আহমেদ ফায়াজ এবং আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি ফারহান রিফাত, থার্ড স্টোরিটার প্রশংসা করেছেন। রিজওয়ানা ইসলাম সেতু আমাদের সাথে রয়েছেন। এমডি জাবের চৌধুরী আমাদের সাথে রয়েছেন, শেষ ঘটনাটা ভালো হয়েছে। মামুনুর রশিদ তুহিন খুব ভালো হয়েছে। আশিকুর রহমান সহ আরো অনেকেই ফেসবুকে আছেন। এন্ড থ্যাংক ইউ, আপনাদের মতামত যে আপনারা জানিয়ে দিচ্ছেন এটার জন্য আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ। এবং আমরা এটাই চাই যে কোন ধরনের ঘটনা আপনাদের ভালো লাগে, কোন ধরনের ঘটনা আপনারা শুনতে চান, আমাদের সিলেক্ট করতে অনেক বেশি সুবিধা হয়। আমাদের যে ফেসবুক পেজ ভূত এফএম সেখানে দেখতে পাচ্ছি ঈশান লিখেছেন ভয় লাগছে। এছাড়াও অপু নটরাজ আমাদের সঙ্গে রয়েছেন এবং আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি লিঙ্কন খান। এছাড়াও SK ফয়সাল, SMK কামাল আহমদ। এছাড়া আমাদের সাথে রয়েছেন শাহরিয়ার আহমেদ শান্ত, আহমেদ জুবায়ের আমাদের সাথে রয়েছেন, মেঘের পরি আমাদের সাথে রয়েছেন এবং ফয়সাল সালিক আমাদের সাথে রয়েছেন, ইয়াসিন কবির আমাদের সাথে রয়েছেন, রাব্বি আহমেদ সম্রাট আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি ফাহিমুল ইসলাম ফাহিম সহ আরো অনেকে। আমরা চলে যাচ্ছি দিনারের কাছে এবং একটা ঘটনা শুনবো দিনারের কাছে, তার সেকেন্ড স্টোরিটা আমরা শুনে আসবো। আই হোপ যে আপনাদের প্রত্যেকেরই অনেক বেশি ভালো লাগবে। সো দিনার, চলুন আপনার সেকেন্ড স্টোরিটা আমরা শুনি। জি, থ্যাংক ইউ রসুল ভাই। আমি এখন যে ঘটনাটি শেয়ার করছি এটা আমাকে বলেছে জাহাঙ্গীর ভাই। তো ঘটনাটি মালয়েশিয়ার একটি ঘটনা। তো জাহাঙ্গীর ভাই আমাকে যেভাবে শেয়ার করে আমি ঠিক সেভাবে বলছি। তো জাহাঙ্গীর ভাই 2007 সাল থেকেই মালয়েশিয়াতে আছেন, উনি এখনো মালয়েশিয়াতেই আছেন। তো ওনার বেসিক্যালি ঘটনাটা হচ্ছিল উনি যে ফ্যাক্টরিটা কাজ করেন সেই ফ্যাক্টরিটাকে নিয়ে। তো ফ্যাক্টরিটার বর্ণনা আমি একটু দিয়ে নেই। সেটা হচ্ছে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে ওইটা প্রায় 7-8 ঘন্টার মানে দূরে একটা জায়গায়। ওটার নাম হচ্ছে কুয়ালা তেরেঙ্গানু জায়গার নাম। রিমোট একটা এরিয়া। তো এখানে বেশ চারপাশে পাহাড় ঘেরা একটা পরিবেশ। তো যখন ওনাদের কারখানাটা ওখানে বিল্ড আপ করা হয় তো কোনো যাতায়াতের ব্যবস্থাও ছিল না। ওনাদের কারখানা নিজের থেকে ওখানে রাস্তা বানায়। তো চারপাশে পাহাড় থাকার কারণে ওখানে তেমন লোকজনের বসবাস ছিল না, বেশ দূরে দূরে লোকজন থাকতো। তো ওনাদের যে কারখানাটা ছিল সেটা হচ্ছে যে ওটার পাশেই একটা ফ্যামিলি একটা বাসা আছে 2 রুমের। তো ওই বাসাটার কাহিনী যদি আমি একটু বলি, যে সেই বাসাটাতে আজকে প্রায় 20-25 বছর হবে যে কেউ থাকছে না। তো ওনারা যাওয়ার পরে এই কাহিনীগুলো শুনে যে ওই বাসার যে ওনার ছিল, তো ওই ওনারের যে ফাদার মাদার দুজনই মারা যাওয়ার পর তারা এখান থেকে চলে যায় এবং চলে যাওয়ার সময় তারা বলে যায় যে তারা প্রায় সময় একটা বাচ্চার প্রেজেন্স পেতেন সে বাসার মধ্যে, যেটা খুবই উইয়ার্ড ছিল। তো যখন তাদের বাবা মা মারা যায় তখন তারা সবাই সেই ফ্যামিলিটা সেই বাসা ছেড়ে চলে যায়। আর বাসাটা যেটা হচ্ছে যে ওনাদের কারখানার পাশেই। তো বাসাটার একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে ওনারা জাহাঙ্গীর ভাই বলে, জাহাঙ্গীর ভাই এখন ওই কারখানাতে কাজ করছেন, যে সকালবেলা দেখা যায় যে প্রচুর মৌমাছি সেই বাসাটা চারপাশে ঘুরঘুর করছে। আচ্ছা। এবং আবার সন্ধ্যা হওয়ার ঠিক আগেই সব মৌমাছি বেরিয়ে যাচ্ছে সেই বাসা থেকে। আচ্ছা। তো ওনারা প্রায় সময় সেই বাসাটার কাছে যায়। তো ওনারা যেটা লক্ষ্য করে যে কোনো জানালা বা দরজা কোনো কিছু ভাঙা নেই, কিন্তু বাসার চারপাশে কোথাও কোনো মৌমাছি বাসা নেই। সেইগুলো একটা সকাল একটা সাডেন টাইম আসছে
আবার সারাদিন থেকে আবার সবগুলো চলে যাচ্ছে। আচ্ছা। তো এটা খুব মানে ভৌতিক একটা ব্যাপার ছিল তাদের, ওইখানকার লোকজনদের মুখ থেকে শুনে যে ওই পাশটা যাতে নাই যাওয়া হয় তাদের। তো তাদের কারখানা যেটা, এটা একটা বেসিক্যালি একটা ফ্যাক্টরি, গাড়ির ফ্যাক্টরি। তো এখানে গাড়ি তৈরি করা হয় এবং ওই কোম্পানি গাড়িগুলোকে আবার পুনরায় রিপেয়ার করার জন্য সেখানে আনা হয়। তো ওনাদের যে ফ্যাক্টরিটা ছিল সেটা বেসিক্যালি ছিল 4 তলার কয়েকটা বিল্ডিং ছিল এবং ওনারা যেখানে থাকতেন সেটার জন্য আলাদা রুম তৈরি করা ছিল এবং কন্টেইনার দিয়ে তৈরি কিছু রুমও ছিল সেখানে। আচ্ছা। তো জাহাঙ্গীর ভাই যেখানে থাকতেন সেখানে হচ্ছে উনার 2টা রুম ছিল। একটা রুমে উনি থাকতেন এবং পাশের রুমে আরেকটা ছেলে থাকতো, বাংলাদেশি একটা ছেলে থাকতো। তো ওনারা যখন 2007 সালে মালয়েশিয়াতে যায়, তো একটা ঘটনা ঘটে ওনাদের সাথে, একজন কর্মচারীর সাথে। সে হচ্ছে 2 তলার ছাদ থেকে পড়ে যায়। 2 তলার ছাদ থেকে পড়ে যাওয়ার পর যেটা দেখে সবাই, যে তার বডিতে কোনো সিঙ্গেল কোনো স্ক্র্যাচ নাই এবং হাতও ভাঙে নাই, কোনো মেজর কোনো ইনজুর্ডও হয়নি সে। আচ্ছা। বাট সে পড়ে যাওয়ার পর থেকেই মানে পাগলামি শুরু করে এবং তাকে সবাই যেটা বলে যে তাকে মনে হয় ভূতে ধরেছে এরকম কিছু। তো তখন কিন্তু তাকে ঠিক 1-1.5 মাসের মাথায় তাকে আবার দেশে পাঠিয়ে দেওয়া হয়। আচ্ছা। তো যাই হোক, জাহাঙ্গীর ভাই সেখানে কাজ করা শুরু করে। তো উনি অনেকের মুখেই ওই জায়গা নিয়ে অনেক ঘটনা শুনে। তো একদিনকার ঘটনা হচ্ছে এরকম যে উনি সন্ধ্যার সময় কারখানা থেকে বের হয়ে উনি ওনার রুমে ঢুকেছেন। তো উনি ওনার রুমে ঢুকে উনি কাজ করতেছিলেন। তো উনি পাশেই দেখতেছেন যে ওই মানে উনি খেয়াল করতেছেন যে পাশের রুম থেকে কে একজন বারবার তার রুমে ঢুকছে, বের হচ্ছে, কিছু একটা করতেছে। আচ্ছা। তো উনি ভাবেন যে পাশের রুমে যে বাঙালি যে ছেলেটা আছে সে হবে। আচ্ছা। তো উনি ওনার কাজ নিয়ে বিজি ছিলেন, যেহেতু উনি কারখানা থেকে আসছেন মাত্রই, ফ্রেশ হবেন। তো এই সময় উনি দেখলেন যে বাইরে থেকে সবাই একসাথে রুমের ভিতরে ঢুকলো। তো ঢোকার পর জাহাঙ্গীর ভাই বলতেছে যে তুমি একটু আগে আসলা, কই গেছিলা? সে যেটা বলে যে একটু আগে আসলাম মানে আমরা তো সবাই মাত্র আসলাম, আরো কিছু বাঙালি ছেলে ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো জাহাঙ্গীর ভাই তখন আবার হেসে বলতেছে যে তুমি তো একটু আগে আসছিলে রুমের মধ্যে, কি নিয়ে গেছো রুম থেকে? সে বলে যে না ভাই, আমি তো মাত্র আসছি রুমে, আমি এর আগে আসি নাই। তখন উনি ওটাকে স্কিপ করে যান, নর্মালি নেয় ব্যাপারটা। তো যাই হোক, সেদিনকার রাত্রের ঘটনা। তো ওনাদের হচ্ছে হলো বেসিক্যালি যে রাত 10টার মধ্যে ঘুমিয়ে যেতে হয়, আবার খুব আর্লি মর্নিং এ উঠতে হয়। আচ্ছা। তো উনি রাতের বেলা দেশে ফোন দিয়ে কথা বলে উনি ঘুমাবেন এরকম একটা সময়। তো ওনাদের কারখানা যেটা এবং বাসা পুরোটা হচ্ছে চারপাশ দিয়ে তার কাটার মতো বাউন্ডারি দেওয়া ছিল, যাতে বাইরে কেউ ঢুকতে না পারে। আর ওখানে নেবার্স বলতে কেউই নেই, যেটা ওই বাসাটা ছাড়া, খালি অ্যাবান্ডেন্ট বাসাটা ছাড়া। তো উনি ঘুমানোর প্রিপারেশন নিচ্ছেন, প্রায় 11:30 এরকম সময় হবে। তো উনি মানে যেটা দেখতেছেন সেটা হচ্ছে ওনার রুমের দরজাটা খুললো। মানে খোলার পর 4 বছর কি 4.5 বছর 5 বছর এরকম হবে, এই বয়সে একটা বাচ্চা তার রুমের ভিতরে প্রবেশ করেছে। বাচ্চা? জি। আচ্ছা। এবং বাচ্চাটা উনি যেটা বলে যে খালি গায়ে ছিল, জাস্ট একটা হাফ প্যান্ট পরা ছিল। তো জাহাঙ্গীর ভাই দেখার পর উনি বেশ অবাক হয়ে যায় যে উনি কি জিজ্ঞেস করবে বা কি বলবে। তো উনি নর্মালি বলে যে তুমি কে, কোত্থেকে আসছো? তো বাচ্চাটা যেটা বলে যে মালয়েশিয়ান ভাষায় বড় ভাই বা সিনিয়রদেরকে বলা হয় আবাং। তো বাচ্চাটা এটা বলে তাকে যেটা বলে মালয়েশিয়ান ভাষায় সেটা হচ্ছে যে আমি তোমার সাথে ঘুমাবো, এখানে থাকবো। তো উনি বেশ অবাক হয়। তো উনি ভাবে যে হয়তো বা কোনো কর্মচারীর সাথে আসছে বাচ্চাটা, তার রুমে আসছে মানে হাঁটতে হাঁটতে। তো উনি বলে যে মানে ছোটদের যেভাবে তারাই রুম থেকে বড় হয়, তো উনি সেরকম বলে যে বাবু চলে যাও এখান থেকে, মালয়েশিয়ান ভাষায়। বাট সে একটা সেন্টেন্সই বারবার রিপিট করতেছে যে আমি এখানে থাকি, আমি তোমার সাথে ঘুমাবো। তো জাহাঙ্গীর ভাই একটা সময় যেহেতু ধমক দিয়ে বলে যে তুমি চলে যাও, যার সাথে আসছে তার কাছে যাও। সে বাচ্চাটা যেটা করে যে তখন সে শুনে যে রুম থেকে বের হয়ে যায়। তো জাহাঙ্গীর ভাই যেটা লক্ষ্য করে যে দরজা যদি বাইরের থেকে কেউ জোরে বাইরের দিকে টান দেয় যেভাবে দরজাটা লাগবে, আর যদি ধাক্কা দিয়ে লাগানো হয় যেভাবে লাগবে, দুটো দুই রকম। তো উনি দেখলেন যে বেশ জোরে মনে হচ্ছে বাইরে থেকে কেউ দরজাটা টান দিয়ে লাগিয়ে দিল, খুব জোরে একটা সাউন্ড হয়। আর বাচ্চার যদি রুমের দরজা খুলে ঢোকার মতো ছিল না, কারণ রুমের দরজার হাতলটা খুব উপরে ছিল। তো দরজার শব্দ শুনে, লাগানোর শব্দ শুনে পাশের রুম থেকে যে বাঙালি ছেলেটা ছিল সে বেরিয়ে আসে। তো বেরিয়ে আসে বলতেছে জাহাঙ্গীর ভাই কোথায় গেছিলেন এত রাতে? তখন সে কিছু বলে না, সে চুপ করে আসে। সে বলতেছে যে এত রাতে বাইরে গেছিলেন কেন? কারণ সে গেস করতেছে যে উনি হয়তো বাইরে থেকে ভিতরে আসছেন। তো উনি আর কোনো কিছু শেয়ার করেনি, উনি জাস্ট স্কিপ করে যায় ব্যাপারটা। বেশ ভয় পেয়ে যায় উনি। তো ভয় পেয়ে যাওয়ার পর ঠিক 8-9 দিন পরেরকার ঘটনা, উনি ঘুমাচ্ছেন রাতের বেলা ওই রুমেই। উনি এখনো ওই রুমেই থাকেন। আচ্ছা। এবং উনি শুনছেনও সেই রুমে থেকেই। তো পাশের রুমে যে ছেলেটা থাকে বাংলাদেশি, তো প্রায় রাত 12:30-1 এরকম একটা সময় হবে। তো জাহাঙ্গীর ভাই ঘুম ভেঙে যায়। তো উনি ঘুম ভেঙে যায়, উনি শুনতেছে যে 2-3 মানুষ যদি ধস্তাধস্তি করে রুমের মধ্যে যেরকম সাউন্ড হবে ঠিক ওই রকম শব্দ হচ্ছে। এবং ওনাদের 2 রুমের মধ্যে পার্টিশন ছিল ওই কার্ডবোর্ড দিয়ে তৈরি করা।
তো উনি বেশ অনেকক্ষণ শব্দ শোনার পর উনি যায়, উনি চিন্তা করে যে অন্য ছেলেদের সাথে হয়তো দুষ্টমি করতেছে এত রাতের বেলা। উনি যখন ওই রুমে যায়, রুমে গিয়ে দেখে সে বাংলাদেশি ছেলেটা বিছানার উপর বসে আছে, খালি গায়ে সে বসে আছে প্যান্ট পরে। তো সে কিছুই বলতে পারতেছে না, বাট তার পুরো শরীরে নখের আঁচল লাল হয়ে আছে এবং বিছানার চাদরগুলো যেটা আমি আপনাকে বললাম যে ব্লেড দিয়ে যদি কাটা হয় যেরকম ভাবে বা নখ দিয়ে ঠিক ওইভাবে মানে ছেঁড়া ছিল বিছানা চাদরটা, এবং রুমটা বেশ উইয়ার্ড ছিল সবকিছু। তো উনি ওরকে অনেক কিছু জিজ্ঞেস করা হয়, বাট সে কিছু বলতে পারে না। তো তাকে তার পরের দিন আমাদের দেশে যেমন আমরা হুজুর বলি, ওখানে ওস্তাদ বলে মসজিদে, তো তাকে দিয়ে ঝাড়ানো হয়। তো ঝাড়ানোর পর প্রায় 4-5 মাস চলে গেছে। তো এটা বেসিক্যালি কারখানায় সবাই জানে। তো 4-5 মাস চলে যাওয়ার পর একদিনকার ঘটনা যে ওই কারখানার যিনি ম্যানেজার ছিলেন, একজন দায়িত্বে যিনি ছিলেন, উনি রাতের বেলা এগুলো মনিটর করতেন যে কেউ ঘুমাচ্ছে কিনা বা কাজ করছে কিনা। তো উনি জাস্ট এটা মনিটর করার জন্য কার ফ্যাক্টরির বিভিন্ন ফ্লোরে ঘুরতেন উনি। তো রাতে একটা সময় উনি যে ফ্লোরটা যায়, যে বিল্ডিংটা যায়, তো বিল্ডিং এ উনি 4 তলা উঠতেছিলেন। বেসিক্যালি 4 তলায় ওখানে মালয়েশিয়ান যে যারা ছিল সিটিজেন যারা ছিল তারা সেখানে ঘুমাতো। আচ্ছা। তো উনি ওই বিল্ডিং এ যখন উঠে, তো উনি সিঁড়িতে দেখেন একটা ছেলে বসে আছে, মালয়েশিয়ান একটা ছেলে, সে ফ্যাক্টরিতে কাজ করে, তার বাসা দূরে বলে সেখানেই থাকে। তো সে দেখে, ওই ম্যানেজারটা দেখে যে সে বসে আছে সেখানে। তো তাকে জিজ্ঞেস করা যে তুমি এত রাতে কি করতেছো? সে বলে যে আমি জাস্ট এইভাবেই বসে আছি। তো ওই ম্যানেজার ওটা যেটা করে যে তাকে কস করে উনি উপরে চলে যায় যেখানে তারা ঘুমায় সবাই। তো 4 তলা যাওয়ার পর উনি যেটা দেখেন, বেশ শক্ট হয়ে যায়। উনি দেখে বিশ্বাস করতে পারতেছিলেন না যে সবাই রুমে বসে আছে, যে ছেলেটাকে উনি নিচে দেখে আসছে উনি সে ঘুমাচ্ছে, দিব্যি ঘুমাচ্ছে সেখানে। আচ্ছা। তো উনি বেশ ভয়ও পেয়ে যায় এবং খুব অবাক হয়ে যায়। তো উনি সঙ্গে সঙ্গে তাকে ডাক দিয়ে ঘুম থেকে তোলার পর উনি সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করতেছে যে তুমি এত তাড়াতাড়ি কিভাবে আসলি? মালয়েশিয়ান ভাষায় তাকে বলতেছিল যে এত তাড়াতাড়ি কিভাবে আসলি। তখন সবাই বেশ এর ওর দিকে তাকাচ্ছে যে উনি কি জিজ্ঞেস করে ম্যানেজার। তো সে বলতেছে যে আমি তো ঘুমাচ্ছিলাম। তখন সে বলতেছে তোমাকে আমি দেখে আসছি নিচে। তখন সবাই বলতেছে যে ও সন্ধ্যার সময় কাজ শেষ করার পর যে রুমে আসার পর নিচেই যায়নি, সে রুমেই ছিল। তো উনি তো কিছুতেই বিশ্বাস করতেছে না। তো উনি সবাইকে নিয়ে নিচে নামে। তো নিচে নামার পর দেখে যে না, আসলে নিচে কেউই নেই, সে উপরেই ছিল। এবং ওনাদের কারখানা যে মেইন যে দরজাটা যেটা, সেটা মানে ভিতর থেকেই ওই ছেকল দিয়ে লাগানো ছিল, বাইরে থেকে কারো ঢুকারও কথা না। তো এই ঘটনা ঘটার পর তারা যেটা করে যে তারা একজন ওস্তাদকে নিয়ে আসে। এখানে একটু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমাদের দেশের সাথে তাদের যে ডিফারেন্সটা, যে আমাদের দেশে যেরকম আমরা শুনি যে এই রিচুয়াল গুলো যে এক্সোরসিজম যেগুলো ভাবে করা হয়, তো এখানে একটু ফুললি ডিফারেন্ট। জাহাঙ্গীর ভাই যেটাকে বলেন, ওই জায়গায় মালয়েশিয়ান একজন ওস্তাদকে নিয়ে আসা হয়। তো সে এসে পুরো বাসাটা ঘুরে দেখেন। তো দেখার পর সে তার সাথে করে কিছু শুকনো চাউল নিয়ে আসে, কাঁচা চাউল। তো সবাই দেখে, ওনারাও দেখে জিনিসগুলো, যে উনি একটা প্লেটের মধ্যে রেখে সেগুলো লেবুর রস দিয়ে ভিজাচ্ছেন। আচ্ছা। কিছু একটা পড়তেছেন এবং ফু দিতেছেন কন্টিনিউয়াসলি। তো এটা সবাই দেখতেছে। তো উনি এটা করার পর সেই কারখানার যে বিল্ডিং গুলো ছিল সবগুলো বিল্ডিং এর চারপাশ দিয়ে উনি ছড়িয়ে ছিটিয়ে দেয়। এবং ওনাদের যে রুমটা ছিল রুমের চারপাশ দিয়ে উনি ছড়িয়ে ছিটিয়ে দেয়। এবং এই বাচ্চার প্রেজেন্সের যে ব্যাপারটা, এটাও ওনারা জানতেন যে এই পাশের বাসার যে প্রবলেমটা হয়েছিল এটা উনি জানতেন, এবং কারখানার এই প্রবলেমটা ওনারা জানেন যেহেতু স্থানীয় মসজিদে। তো আর সাথে করে উনি 4টা তার কাটা নিয়ে আসেন। ওই 4টা তার কাটা উনি যেটা করেন যে কারখানার যে মেইন গেটটা ছিল সেই গেটটার সামনে উনি পুঁতে দেন। আচ্ছা। তো জাহাঙ্গীর ভাই যেটা বলেন যে ওইখানে মানে যত এই প্যারানর্মাল কোনো প্রবলেম হলেই মানে এই রিচুয়ালটাই মেনটেন করা হয় যে ওই প্যারানর্মাল জিনিসগুলো থেকে বাঁচার জন্য। তো তারপর এটা করা হয়ে গেলে 3-4 মাস পর্যন্ত কেউ আর কোনো জিনিস ফেস করে না। জাহাঙ্গীর ভাই যেটাকে বলেন এটা 2014 সালের ঘটনা। তারপর থেকে আবারও তারা একই জিনিস ফেস করা শুরু করছে অনেকেই, যে মালয়েশিয়ান যারা তারাও ফেস করছে, যে রাতের বেলা তারা কাজ করতেছে, ঘুমাচ্ছে, এই সময় মনে হচ্ছে কোন একটা বাচ্চা রুমের ভিতর থেকে বেরিয়ে যাচ্ছে, হাঁটতেছে। ইভেনচুয়ালি তারা রুম থেকে বাইরের দিকেও দেখেছে যে রাতের বেলা একটা বাচ্চা হাঁটাহাঁটি করছে। তো রাসেল ভাই আমি যেহেতু প্রথমে বলেছি ওখানে কিন্তু নেইবার্স বলতে গেলে কেউই নেই, খুব রিমোট একটা এরিয়া, তাদের ফ্যাক্টরি ছাড়া সেখানে কিছুই নেই। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য দিনার, এবং আশা করছি আপনারা সবাই এনজয় করেছেন। আমি চলে যাচ্ছি কিছু SMS এ। আবিদ আমাদের লিখেছেন ভাল লাগছে, হুসাইন আমাদের লিখেছেন যে ভাই নাম্বার 1